আপনারা সারা জীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সাথে গোপনে মিটিং করছেন, ওটা তো ম্যানুভার। আপনারা তো ম্যানুভার এমন তো না আপনারা, নো দিস ইজ আ গুড কোয়ালিটি ব্রাদার, ডোন্ট বি আপসেট। আপনারা তো দিস ইজ আ গুড কোয়ালিটি। আর আপনারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন আমরা শরিয়া আইন চাই না। সরকার দলীয় সদস্য বলছেন আমরা ভারতের সাথে রাইতে মিটিং করি। বাংলাদেশের জনগণ জানে কে কোন দল কারা ভারতের সাথে মিটিং করে, কাদের সাথে আত্মীয়তা, ভারতের কাদের আত্মীয় স্বজন এখন পলায়ন করে ভারতে আছে এবং আগে কারা যায় ভারতে ছিলেন, এসবই বাংলা। এই সংবিধানকে সেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় ৭১-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেবো? আমিও বলি, মাননীয় প্রধানমন্ত্রীও বলেন যে সবাই গণভোটে হা বলুন। তাহলে আমরা দুষ্টা করলাম কোথায়, আর আমাদের মধ্যে ভাগটা হলো কোথায়? আমরা তো এক হয়ে করেছি। তাহলে গণভোটটা তো ওনাদেরও দাবি ছিল। গণভোটে কী কী বিষয় অন্তর্ভুক্ত হবে তা কিন্তু আগেই তাদের ওয়েবসাইটে প্রচার করা হয়েছে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গতকালকের জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি বাংলাদেশের নেটিজেনরা অনলাইনে ধুয়ে দিচ্ছে, মুছে দিচ্ছে। কারণ এই পার্থ হচ্ছে সেই পার্থ যেই পার্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাসায় একা ফেলে রেখে যখন তার বাসার সামনে বালুর ট্রাক দিয়ে আওয়ামী লীগের সময় আন্দোলন সংগ্রাম বন্ধ করার ষড়যন্ত্র হয়েছিল, তখন এই পার্থই দেয়াল টপকিয়ে পালিয়ে গিয়েছিল। এদের স্বভাব চরিত্র আগে পরিবর্তন করতে বলেন। আগে বিএনপিকে ভোট দিছি, তারপর আওয়ামী লীগে ভোট দিছি, এবার আবার বিএনপিকে ভোট দিছি। এদের স্বভাব চরিত্র ঠিক করতে বলেন, না আবার ডুববে। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো, সেটা হয়তো আপনারা উপলব্ধি করতে পেরেছেন ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেই। দর্শক, দেশ কোন দিকে এগোচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে, দেশের বর্তমান পরিস্থিতি কি, সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা গোপন কিছু তথ্য প্রকাশ পেতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনবেন, তাহলে সবকিছু আপনারা খোলাসাভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে আর কথা কেন, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যায়। হ্যাঁ, যাওয়ার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে এবার সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গতকালকের জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি বাংলাদেশের নেটিজেনরা অনলাইনে ধুয়ে দিচ্ছে, মুছে দিচ্ছে। কারণ এই পার্থ হচ্ছে সেই পার্থ যেই পার্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাসায় একা ফেলে রেখে যখন তার বাসার সামনে বালুর ট্রাক দিয়ে আওয়ামী লীগের সময় আন্দোলন সংগ্রাম বন্ধ করার ষড়যন্ত্র হয়েছিল, তখন এই পার্থই দেয়াল টপকিয়ে পালিয়ে গিয়েছিল। শুধু দেয়াল টপকিয়ে পালিয়ে যাননি, শেখ সেলিমের সহায়তায় পুলিশের একটা মোটরসাইকেলে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন গোপনে ত্যাগ করেন এই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ট্রাক সরাতে না পেরে তিনি সেখান থেকে পালিয়ে গিয়ে ২০ দল থেকে পদত্যাগ করেন এবং পরবর্তীতে তার আপন ছোট ভাইকে আওয়ামী লীগের যুবলীগের সদস্য হিসাবে তিনি মনোনীত করেন, তথা একজন ভাইকে আওয়ামী লীগে দান করে তার রাজনৈতিক ক্যারিয়ারটাকে টিকিয়ে রাখেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন সেই ভাইটি আওয়ামী লীগের এমপি ছিলেন। পরবর্তীতে তারা এই দুই ভাই মিলে আওয়ামী লীগের যোগ সাজসে বাংলাদেশে থেকেছেন। নামকাওস্তে ২-১বার অ্যারেস্ট হয়ে সেখান থেকে আবার কিন্তু তিনি মুক্ত হয়ে তারপরে বাংলাদেশে থেকেছেন, তার একটা পশমেরও ক্ষতি হয়নি। কিন্তু সেই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, যার কপাল অনেক ভালো যে অন্তত ডাক্তার খালেদুজ্জামান সাহেবের সাথে নির্বাচন করতে হয়নি ঢাকা শহরে, যদি তাকে সেই নির্বাচন করতে হতো তাহলে তিনি নিশ্চয়ই সেখানে পরাজিত হতেন। কারণ জনাব তারেক রহমান সাহেব যিনি প্রধানমন্ত্রী হিসেবে আছেন, তিনি টের পেয়েছেন যে হুইজ ডাক্তার খালেদুজ্জামান। গুলশানবাসী সহ ঢাকা সহ বাংলাদেশের সমগ্র মানুষ জানেন যে বাংলাদেশের নির্বাচনের চিত্রটা কী হয়েছে এবং মাত্র ৪,০০০ ভোটের কম বেশি দেখিয়ে এখানে তাকে পরাজিত করা হয়েছে। যদিও আন্দালিব রহমান পার্থকে এই জায়গায় নির্বাচন করার কথা ছিল, কিন্তু তিনি এমন একটি দল করেন, গতকালকের এনসিপির ভাইদের উদ্দেশ্যে যে নসিহত করলেন যে আপনারা জেনজির থাকিয়েন, জামাতের হইয়েন না, এমন একজন ব্যক্তি সেই মন্তব্য করলেন যেই ব্যক্তি নিজে তার দলকে টিকিয়ে রাখতে পারলেন না, এমনকি দলীয় প্রধান হিসেবে ঢাকা ১৭ আসনে নির্বাচন করার মানসিকতা পোষণ করেও যিনি তার নিজের সিদ্ধান্তে থাকতে পারলেন না, বিএনপির চেয়ারপারসনের সিদ্ধান্তে তাকে এই জায়গা থেকে ভোলায় চলে গিয়ে নির্বাচন করতে হয়েছে, তিনি কিনা এনসিপিকে নলেজ দিচ্ছেন যে আপনারা জামাতি হতে যেন না।
আজকের বাংলাদেশের রাজনীতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটু যদি গবেষণা করেন, নির্বাচনের কয়েক মাস আগে যে ভিডিওটা আমার পেজেও দিয়েছি, লেখাও দিয়েছি, এই আন্দালিব রহমান পার্থ নিজের মুখে বলেছে যে এই সংবিধানকে নিক্ষেপ করতে হবে, ছুঁড়ে ফেলতে হবে। সেই আন্দালিব রহমান পার্থ কালকের নাটক করে, অভিনয় করে, সিনেমা করে জাতীয় সংসদে বক্তব্য দিয়ে সেখানে তিনি এই সংবিধানকে রক্ষার জন্য যে সকল মন্তব্য, প্রতিবেদন দাখিল করলেন, সেটা তার নিজের বক্তব্যেরই দ্বিচারিতা সেখানে প্রকাশ করলেন। আপনারা জানেন যে বাংলাদেশের এই সরকার আজকের বসে আছে শুধুমাত্র একমাত্র বাংলাদেশের এই জুলাই বিপ্লবের কারণে। জুলাই বিপ্লব যদি আজকে সংগঠিত না হতো, 2029 সাল, 41 সাল যে সকল ডেডলাইন, এর আগে কে কখন দেশে আসতে পারতেন তার কোনো হদিস নাই। আমি সহ কেউ হয়তো বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করতে পারতেন না। কিন্তু আজকের আপনারা যারা 5ই আগস্টের পরে কান্না করেছেন, আপনারা বিভিন্নভাবে আপনাদের বিগত দিনের কষ্টের কথাগুলো জাতির কাছে প্রকাশ করেছেন, তারা কি কারণে হঠাৎ করে অতিরিক্ত আত্ম অহামিকায় ভুগছেন এবং জুলাই সনদ এবং বাংলাদেশের গণভোটকে নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, সেটা আবার ডিবেটের আকারে, মানে ফার্স্ট আমাকে হতেই হবে কিন্তু সেটা মিথ্যা বলেও, সেরকম চরিত্র অবলম্বন করে বাংলাদেশের মানুষের কাছে আপনারা হাসির পাত্রে রূপান্তরিত হচ্ছেন। আপনাদের চরিত্রে বাংলাদেশের জনগণ দেখেছে। আওয়ামী লীগের ঘরজামাই আজকের এই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, আপনার চরিত্র জনগণ দেখেছে, রাজনৈতিক স্ট্যান্ড জনগণ দেখেছে। যখন যেটার প্রয়োজন হয়েছে সেটাকে রেখেই আপনারা রাজনীতি করে বেশ আরামেই গত 16 বছর ছিলেন। বিশেষ করে আমি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই, এই বাংলাদেশের পরিবর্তনের জন্য যাদের কারণে আপনি সংসদে বসতে পারলেন, তাদেরকে আপনি চিমটি দিয়ে বলার চেষ্টা করছেন যে আজকের 72-এর সংবিধান তারাই মানে না, তারাই কষ্ট পায় যারা 71-এর সেই সময়ের বিষয় নিয়ে কষ্টে আছে। আপনি 71 সালকে টেনে আনলেন, 71-এর মুক্তিযোদ্ধাকে শেখ হাসিনা টেনে এনে বারবার মিথ্যাচার করতে করতে, রাজাকার করতে করতে দেশ থেকে পালিয়েছে। শেখ হাসিনা একমাত্র জানে যে বাংলাদেশের জামাত শিবির কী জিনিস। আপনি গতকালকের এই টিপ্পনি দিয়ে যেটা প্রমাণ করতে চাইলেন, তার মাধ্যমে আপনি আপনার নিজের রাজনৈতিক জায়গাতে দেউলিয়াত্বের প্রমাণ দিলেন। কারণ এই সংসদে দাঁড়িয়ে আছেন কয়েকজন ব্যক্তির কারণে, তার মধ্যে হয়েছে যেসব মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে, দেখেন তাদের সন্তানরা কিন্তু এখন সংসদে প্রতিনিধিত্ব করছে। একজন জীবন্ত ফাঁসির রশি থেকে ফিরে আসা ব্যক্তি এটিএম আজহারুল ইসলাম কিন্তু সংসদে প্রতিনিধিত্ব করছে। এটা দিয়ে কি প্রমাণ হয়? এদেশের বাংলাদেশের জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করেছে। দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সন্তান সংসদে প্রতিনিধিত্ব করছে, মতিউর রহমান নিজামী সাহেবের সন্তান সংসদে প্রতিনিধিত্ব করছে, বীর কাশেম আলীর সন্তান সংসদে প্রতিনিধিত্ব করছে। আজকের এভাবে আয়না ঘরে গুম করা মানুষদের সন্তানরা সংসদে, স্ত্রীরা সংসদে প্রতিনিধিত্ব করছে। এমনকি বিএনপির যে লুনা আপা, আজকের এম ইলিয়াস আলীর স্ত্রী, তিনিও সংসদে প্রতিনিধিত্ব করছেন। এই সকল মানুষদের কারণে আজকের আপনারা সংসদে ঢুকতে পেরেছেন। আর আপনি সংসদে ঢুকে বলছেন জামাত ইসলামকে টিপ্পনি দিচ্ছেন, এনসিপিকে টিপ্পনি দিচ্ছেন, যেটা আপনাদের পতনের কারণ হবে। আপনারা জুলাই সনদকে মেনে নিন, আপনারা বাংলাদেশের গণভোটকে মেনে নিন। যদি সেটা না মেনে আপনি আপনার অস্তিত্ব রক্ষা করতে চান, সেটা কোনোদিন পারবেন না। আর পারেন নাই তো। কয়েকজন ব্যক্তি ছাড়া এই জাতীয় সংসদে আপনাদের সাথে কারা আছে? বাংলাদেশের সিংহভাগ মানুষ আপনাদের সাথে নেই। আপনি গরুর গাড়ি মার্কার নির্বাচন করেছেন, কিন্তু আপনি নিজে ধানের শীষের মহাসচিবের মতো কথা বলছেন। আর ধানের শীষেরও কিছু ভাইরা এমনভাবে কথা বলছেন, মনে হয় যেন আপনাদের মধ্যে অযোগ্য লোক সব ভরপুর হয়ে গিয়েছে। ধার করা পার্থর বক্তব্যকে নিয়ে আপনাদের প্রাউড করতে হচ্ছে। এটা সেই রাজনীতিতে যিনি 20 দল পদত্যাগ করে 20 দল থেকে বের হয়ে গিয়েছেন, যিনি খালেদা জিয়ার দেয়াল টপকিয়ে সেই সময় বালুর ট্রাকের সময় শেখ সেলিমের সহায়তায় পুলিশের মোটরসাইকেলে করে সেই খালেদা জিয়ার বাসভবন থেকে পালিয়েছেন, সেই নেতা কোনোভাবে জাতির সামনে প্রকাশ্যে এ ধরনের চ্যালেঞ্জ ছুড়ে বক্তব্য দিতে পারে না। এটা স্পষ্ট। আপনি ইথিক্যালি দুর্বল। যেই নেতা নিজে সংবিধানকে ছুঁড়ে ফেলার জন্য বক্তব্য দিয়েছে, তিনি আবার কালকে সংবিধানকে অলিঙ্গন করছেন। এই সংবিধানকে তো আমরা নয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহুবার বলেছে যে এটা শেখ হাসিনার একটা পারিবারিক চটি বই। এটা শেখ হাসিনা এটাকে ধ্বংস করে দিয়েছে, অতএব এটাকে ছুঁড়ে ফেলবে। যখনই গণতান্ত্রিক সরকার আসবে, দেশপ্রেমিক সংসদ বসবে, তখন তারা এটাকে ছুঁড়ে ফেলবে। গতকালকের কৌশলে কিন্তু আপনি আওয়ামী লীগকে ভালোবাসতে গিয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অপমান করেছেন। আর আমার কিছু ভাইয়েরা সেই অপমানটা বোঝার মতো শক্তিও অর্জন হয়নি। সে কারণেই বলছি, এই সংসদে যাদের উচিলায় সিন্নি খাইলেন তাদেরকে চিনলেন না। আর জাতি ঠিকই চিনেছে, যারা সিন্নি আজকের খাওয়ার কথা তাদেরকেই জাতি ভোট দিয়েছিল। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছে, জনতার সেই সকল ব্যক্তিদেরকে সংসদে পাঠিয়েছে যাদের বাবাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ছেন প্রায় 2 মাস, কিন্তু তার সম্পর্কে আলোচনা সমালোচনা শেষ হচ্ছে না। উনি এই 18 মাস কি করে সরকার চালাইছেন, কি করছেন, কি ভালো কাজ করছেন, কি খারাপ কাজ করছেন, এর যদি একটা ফিরিস্তি টানতে যাই তাহলে এটা অনেক লম্বা। কারো দৃষ্টিভঙ্গিতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বকালে সর্বব্যর্থ একজন সরকার প্রধান ছিলেন।
আবার কারো কারো বলতে প্রফেসর ইউনূস যেভাবে এই 18 মাস চালিয়েছেন এই ক্রান্তিকালে, অনেকেই বলে থাকেন দ্বিতীয় কোনো মানুষ ছিল না তখন ওই মুহূর্তে বাংলাদেশে, যিনি দেশটাকে ওই সময়ে দেশের হাল ধরবেন। এই সমালোচনা বা এই আলোচনা বিভিন্ন মহলের বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে হচ্ছে। যারা ওনাকে ভালোবাসেন তারা একভাবে কথা বলছেন, যারা ওনার বিরুদ্ধাচরণ করেছেন প্রথম থেকেই তারা আরেকভাবে কথা বলছেন। দেখুন, ক্ষমতা যাওয়ার পর এখন একজন ঢাকা ইউনিভার্সিটির আইনের শিক্ষক হাসিবুর রহমান কার্জন সাহেব ইউনূস সাহেবের বিরুদ্ধে মামলা করবেন। মানে হাতি ঘোড়া হইল তল, মশা বলে কত জল। প্রফেসর হাসিবুর রহমান কার্জন সাহেব যে একজন আওয়ামীপন্থী মানুষ সেটা আমরা সবাই জানি। ওনাকে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি, অনেক টকশোতে দেখেছি উনি ডাইরেক্ট শেখ হাসিনা বা আওয়ামী লীগের দলীয় একজন মানুষ। এটা হতেই পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, যা যে কোনো দলকে সাপোর্ট করতে পারে। উনাকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল, ওনাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছিল। তারপরে ওনাকে জেল হাজতে পাঠানো হয়েছে, উনি হাজত খেটেছেন 3-4 মাস, তারপর উনি এসছেন, এসে এখনো কেস শুরু হয়নি, ওনার বিচারের এখনো সমাধান হয়নি, সেটা চলছে। এর মধ্যে উনি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছেন উনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিরুদ্ধে 100 কোটি না 10 কোটি টাকার মামলা করবেন। এবং শুধু তাই নয়, এটা হলো মালহানির মামলা, এবং পাশাপাশি উনিও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করবেন। মানে উনি যে দল করেন আওয়ামী লীগ, তার যে দলীয় প্রধান শেখ হাসিনা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সম্পর্কে মামলা করেছিল, কত লোক কি করতে পেরেছে আমরা দেখেছি। এখন উনি করবেন, এটা আমার কথা নয়, এটা উনি একদম সজ্ঞানে একটা ইন্টারভিউ দিয়েছেন, তার সাক্ষী হিসেবে ভিডিওটা একটু দেখুন। আমি এটার জন্য মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসামি করে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসামি করে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে আসামি করে আমি মামলা করবো যে সরকার মুক্তিযুদ্ধ এবং সংবিধানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিংবা সেটাকে হতে দিচ্ছে না, সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে, সেটা তো রাষ্ট্রবিরোধী সরকার এবং তারা তো রাষ্ট্রদ্রোহিতা করছে। রাষ্ট্রদ্রোহিতার মামলা উনি যে মামলাগুলো করবেন, প্রথম মামলাটা হলো আপনার মানহানির মামলা। কি ব্যাপার মানহানি? যে উনাকে অহেতুক জেল হাজতে প্রেরণ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, মানে আসিফ নজরুল স্যার আর জাহাঙ্গীর আলম সাহেব। এখন কথা হচ্ছে যে মামলাটা ওনার বিরুদ্ধে হয়েছে, রাষ্ট্রদ্রোহিতার মামলা, সেই মামলাটা কিন্তু এখনো শুরু হয়নি। যে পর্যন্ত এই মামলাটা শুরু না হবে, যে পর্যন্ত তার সাজা না হবে, বা যে পর্যন্ত সে খালাস না হবে, সে যদি বেকসুর খালাস হয় তখন সে মামলা করতে পারে। এখন এই মুহূর্তে সে সেই মামলা করতে পারবে না। তাছাড়া দ্বিতীয় মামলা উনি যেটা বলেছেন যে উনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করবেন, সেটা কীভাবে করবেন আমি জানি না। উনি যা করবেন সেটা নিয়ে আমার আলোচনার বিষয়বস্তু না। আমি শুধু হাসছি এই কারণে যে মানুষ পপুলারিটি পাইবার জন্য, মানে এই ভার্চুয়াল মিডিয়াতে আলোচনায় থাকবার জন্য কত ধরনের কথা বলে। এখন আমি খালি ওয়েট করছি কবে উনি মামলাটা করেন, তারপর তাকে নিয়ে একটু কথা বলবো। এখন আমি আসল প্রসঙ্গে আসি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা নিয়েছিলেন তখন 3টি ব্যাপারে উনি খুব সিরিয়াস ছিলেন: বিচার, সংস্কার এবং জাতীয় নির্বাচন। বিচার চলছে, বিচার এখন চলবে এই সরকারের মাধ্যমে। জাতীয় নির্বাচন উনি দিয়ে ফেলেছেন এবং উনি দিয়ে সরকার গঠন করে ফেলেছেন। রইল সংস্কার। এই সংস্কারটা কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ড্রিম প্রজেক্ট। উনি বাংলাদেশটাকে একটা জায়গায় নেওয়ার জন্য এই সংস্কার প্রস্তাবগুলো এনেছেন এবং সংস্কার কমিটি করেছেন। 1 বছর ধরে চেষ্টা করেছেন। কাকে এনেছেন, আলিরাজকে এনেছেন না কাকে এনেছেন সেটা মুখ্য বিষয় নয়। যা কিছু হয়েছে সমস্ত দলগুলোকে নিয়ে, মানে নিবন্ধিত বাংলাদেশের যতগুলো পলিটিক্যাল পার্টিজ আছে তাদেরকে দিয়ে হয়েছে। এরপর ইলেকশন হলো। এখন যে বড় সমস্যাটা হচ্ছে সেটা হলো বিএনপি এই সংস্কারকে সংস্কার না বলে সংশোধন বলছে। তারা কোনো অবস্থাতেই সংস্কার করতে চাচ্ছে না। আজকেও আপনারা দেখেছেন জাতীয় সংসদে অনেক ডিবেট হয়েছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় 30 মিনিটের একটা লম্বা চড়া ভাষণ দিয়েছেন। কখনো কখনো বিরোধী দলকে পিঞ্চ কেটেছেন, টিটকারিমূলক কথা বলেছেন। কিন্তু আমাদের আমির সাহেব কখনো ওই ধরনের কথা বলেননি। উনি বরং একটি কথা বলেছেন, কাউকে ছোট করে কথা বলবার মতো মন মানসিকতা আমাদের নেই। এই যে ডিবেট চলছে, এটার রেজাল্ট কি? কেন বিএনপি এই সংস্কারটা করতে চাচ্ছে না? এটা নিয়ে নেটিজনরা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করছে, বিভিন্ন ধরনের কথা বলছে। একটি মহল বলছে মূল কারণ হলো জনাব তারেক রহমান যে 2 টার্ম থাকবার কথা সংস্কারে বলা হয়েছে, 2 টার্ম থাকবার পর উনি আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। মানে যিনি 2বার থাকবেন, 3য় বার প্রধানমন্ত্রী তো করতে পারবেন না। এখানে তাদের একটা বিরাট বাধা, কারণ তারা তো বলেই দিয়েছে 2041 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন তারেক রহমান সাহেব। 41 সাল হলে তো 2 টার্ম হয় না, 3 টার্ম না 4 টার্ম হয়। মানে তারেক রহমান সাহেব 4 টার্ম পর্যন্ত থাকতে চান। এই জন্যই অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ, সংস্কারটা হবে না। কিন্তু নেটিজনরা বলছে তারেক রহমান সাহেব আপনি 2 টার্মই থাকেন না, 2 টার্ম মানে 10 বছর। আপনার বয়স এখন 60, 10 বছর পর আপনার হয়ে যাবে 70, 71। তারপরে তো আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, জাইমা রহমানকে আপনি তৈরি করছেন। ওদের কেউ হবে, আপনাকেই হতে হবে এমন তো কোনো কথা নেই। কে শুনে খারাপ কথা? কিন্তু এটা কি আসল কথা যে তারেক রহমান সাহেব
2 টার্মের বেশি থাকবার জন্যই আসলে এই সংস্কারগুলো হচ্ছে না। না, এর পাশাপাশি নেটিজনরা এটাও বলছেন, শুধু এটাই নয়, যদি সংস্কার হয় তাহলে অনেক কিছু সংস্কার হবে। যেমনটি ধরেন দুর্নীতি দমন কমিশনের সংস্কার হবে। দুর্নীতি দমন কমিশনের প্রধান বানাতে পারবেন না প্রধানমন্ত্রী, বা দলীয় কোনো লোককে বানাতে পারবেন না। এখানে আসতে হবে একটি কমিটি করে বিভিন্ন সমাজের সুধীজনদেরকে নিয়ে, পার্লামেন্টারিয়ানদেরকে নিয়ে, বিরোধী দলের নেতাদেরকে নিয়ে একটি কমিটি করে দুর্নীতি দমন কমিশনের প্রধান, প্রধান বিচারপতি, পিএসসি প্রধান, এরকম বড় বড় যে পোস্টগুলো আছে এইগুলো ওনারা এই কমিটির মাধ্যমে করবেন। এই কমিটির মাধ্যমে যদি করে তাহলে তো দুর্নীতি দমন কমিশনে তাদের কোনো নিজস্ব লোক থাকবে না। তখন তো এখানে ভেটো দিয়ে একজন নিউট্রাল মানুষকে বসানো হবে। সেই নিউট্রাল মানুষটা কি তাদের মনস্কামনা পূরণ করতে পারবে? নেটিজনরা বলছেন, যেহেতু এই সমস্ত আইন হলে যে সমস্ত ফাঁকফোকর আছে, আইনের ফাঁকফোকর আছে, যেখান দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখা যায় বা অবৈধভাবে টাকা ইনকাম করা যায়, সেগুলো বন্ধ হয়ে যাবে। এগুলো বিএনপি চাচ্ছে না। নেটিজনরা এমন কথাও বলছেন যে আপনারা এই যে মানছেন না, আজকে দুর্নীতি দমন কমিশন বলেন, পিএসসি প্রধান বলেন, বিচারপতি নিয়োগ বলেন, বা অন্যান্য যে সংস্কারগুলো করা হচ্ছে, এগুলো যদি করা হয় তাতে আপনাদের অসুবিধা কোথায়? আপনারা তো সারা জীবন সরকারে থাকবেন না, একদিন না একদিন আপনাদেরকে বিরোধী দলেও যেতে হবে। যখন আপনারা বিরোধী দলে যাবেন তখন আপনারা এই সুবিধাগুলো ভোগ করতে পারবেন। তাহলে অহেতুক কেন বাধা দিচ্ছেন? সরকার তো কখনো দীর্ঘস্থায়িত্ব পায় না, ক্ষণস্থায়ী সরকার। এই সরকার আছে, পরবর্তীতে ভোট না পেলে অন্য সরকার আসবে, আপনারা বিরোধী দলে গিয়ে বসবেন। তখন এই সংস্কার যদি হয় তাহলে এতে করে আপনারাও তো বেনিফিটেড হচ্ছেন, আপনাদের উপরে কোনো অত্যাচার হবে না। এই যে গুম খুন কমিশনকে আপনারা দিতে চাচ্ছেন না, নইলে তো আপনাদেরকে আবার গুম খুন কমিশনে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আবার কি সেই আইন লাগু চান? কি কারণে দিতে পারছেন না, বা কি কারণে দিচ্ছেন না? বারবারই তারা বলছেন সংবিধান সংবিধান সংবিধান। সংবিধান আগে না দেশ আগে? এই সংবিধান করে যেভাবে সংসদে আলোচনা হচ্ছে তাতে মনে হয় না বিএনপি যেভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা এই জুলাই শরৎকে বাস্তবায়ন করবে। আগামী 2 তারিখে আবার অধিবেশন, এটা নিয়ে ফাইনাল আলোচনা আছে। এখন কথা হচ্ছে যে 2 দল বসে বাইরে থেকে সংসদীয় কমিটি বানিয়ে আলাদা একটা কমিটি করে বসে এসে পরে সংসদে পাশ হবে। আপনারা যেভাবেই বলেন, বিএনপি যে জায়গায় থাকবার সেই জায়গায় আছে। বিএনপি কোনো অবস্থাতেই সংবিধান সংস্কার করতে দিবে না, বিএনপি সংবিধান সংশোধন করতে দিবে। ওনারা সিস্টেম করে সবকিছু বাতিল করে দিবে। ওনাদের সেই 133টার মধ্যে 113টা তারা অলরেডি মেনেছে, বাকি 20টা যেটি মানেনি, এর মধ্যে আরও হয়তো 2-4-5টা মানবে, বাকিগুলো তারা মানবে না, এমনটি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাহলে পরিস্থিতি কোন দিকে গিয়ে দাঁড়াবে? কেউ কেউ বলছেন আরেকটা জুলাই আসছে, এই মুহূর্তে আন্দোলনে যাবে না। আপনারা জানেন দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয়, চারিদিকে যুদ্ধ বিগ্রহ। আমাদের দেশে যে কোনো সময় যে কোনো একটা মহাক্রান্তিকাল চলে আসতে পারে। এই যুদ্ধ যদি কন্টিনিউ হয়, তেলের দাম যদি না কমানো হয়, তেলের যদি প্রাপ্যতা না হয়, তারপর কদিন পরে দেখবেন আমাদের এখানে ইলেকট্রিসিটি নাই। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে অবশ্যই কোনো রকম আন্দোলনে যাবে না। আন্দোলনে গেলে কি হবে সেটা আরেকটা প্রশ্ন। অনেকেই বলছেন বিএনপি যদি না মানে, জামাত যদি আন্দোলনে যায় তাহলে বিএনপি হয়তো ঠেকাতে পারবে না। তখন বিএনপিকে সেই আওয়ামী লীগের সাহায্য দিতে হবে, যেটা বিএনপি অলরেডি মনে মনে ভাবছে যে জামাত এনসিপিকে ঠেকাতে হলে তাদের একার দ্বারা সম্ভব নয়, এমন কথা উঠছে বাজারে। কিন্তু আমরা সাধারণ জনগণ কোনোভাবেই চাই না আন্দোলনে যাক। আমরা চাই এর সমাধান সংসদীয় কমিটি করে, সংসদের বাইরে আপনারা করেন বা সংসদের ভিতরে করেন, একটা সমাধান করেন। সংবিধান সংস্কার করলে এমন কি অসুবিধা সেটা আপনারা বলুন পাবলিকের কাছে। আপনারা বারবারই বলছেন জুলাই সনদ আমরা পাস করব, আজকেও সালাউদ্দিন সাহেব বলেছেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের যে মিটিং ফিটিং হওয়ার কথা বা শপথ নেওয়ার কথা সেটা ওনারা করবেন না। সেটা নিয়ে তো আমাদের আপত্তি দিয়ে আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই, এবং বাংলাদেশের 18 কোটি মানুষ জুলাই সনদের বাস্তবায়ন চায়। তারেক জিয়াকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দ। দর্শক, শিবিরের প্রতি পুরো জাতি ইমপ্রেসড, বিশেষ করে শিক্ষিত সমাজ এবং শিক্ষার্থী অভিভাবকরা এখন শিবিরকে আব্বা আব্বা ডাকবে। বাচ্চাদের সন্তানদের প্রিয় পাত্রদের যেরকম মুরব্বীরা আব্বা ডাকে, বাবা ডাকে, ওরকম বলবে। পুরো জাতি শিবিরের প্রতি ইমপ্রেসড, বিশেষ করে যারা বিবেকবান। দর্শক, বাংলাদেশের এক ক্রান্তিকালে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের এক ক্রান্তিকালে তারেক রহমানীয় ধ্বংসের এক থিওরি থেকে বা থিওরির বিরুদ্ধে শিবির জেগে উঠেছে, শিবির দাঁড়িয়েছে, এবং এর ফলে তারেক রহমান চ্যালেঞ্জের মুখে পড়ছেন। ডেফিনেটলি দর্শক, আমি মূল টপিকটাকে জানাই। জ্বালানি সংকটের অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের সিদ্ধান্তের প্রতিবাদ। ওই যে 3 দিন অনলাইন ক্লাস এবং 3 দিন খোলা থাকবে, শিবির এটাকে অযৌক্তিক আখ্যা দিয়েছে এবং শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে যে এটা চলবে না। এর পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে, এখানে আমি আমার মতামত দিচ্ছি না। শিবির এটাকে অযৌক্তিক মনে করে অনেক কথাই বলেছে শিবির। আসছে এখন এই যে সিদ্ধান্ত, এটা কিন্তু বিএনপির মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত বা এক্সপার্টদের সিদ্ধান্ত তাও না। আপনারা যারা জানেন না, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমি জেনে বলছি। শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন ক্লাস 3 দিন অনলাইনে, এই সিদ্ধান্ত তারেক রহমান নিজের, শিক্ষামন্ত্রীরও না, মন্ত্রী পরিষদেরও না, এটা তারেক রহমান নিজেই সিদ্ধান্ত নিয়েছে। এবং তারেক রহমান কার সাথে আলোচনা করে নিয়েছে, তার যে সেই ডাক্তার জাহেদ টিকের সাথে জিজ্ঞেস করে নিয়েছেন নাকি, দ্যাটস ডিফারেন্ট, বাট দিস ইজ তারেক রহমানস ডিসিশনস। কিন্তু শিবির এটাকে চ্যালেঞ্জ করেছে যে না, এই সিদ্ধান্ত অযৌক্তিক, এটা শিক্ষার্থীদের ধ্বংস করবে এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবে, শিক্ষার্থীরা অসামাজিক হয়ে যাবে এবং বিরাট একটা ঘাটতি দেখা দিবে। যার ফলে যে ডাক্তার তৈরি হবে, সেই ডাক্তার ইঞ্জিনিয়াররা প্রচুর ভুল করবে, রোগী মেরে ফেলবে। করোনাকালীন সময় আমরা যেগুলো দেখেছি, রোগী মেরে ফেলবে এবং ভুলভাল বিল্ডিং বানাবে, বিল্ডিং ভেঙে পড়বে, যেটা পুরো জাতির জন্য একটা অশনি সংকেত।
এখন তারেক রহমানের সিদ্ধান্ত সেটাকে চ্যালেঞ্জ করলো শিবির। এখন শিবিরের চ্যালেঞ্জ তাৎপর্যপূর্ণ এই কারণে যে এই যে শিক্ষা প্রতিষ্ঠান কার্যত অর্ধেক বন্ধ করে দেওয়া, এটা অভিভাবকরা ভালোভাবে দেখছে না। কিছু দুষ্ট ছেলে পেলে পছন্দ করতে পারে যে না মজা, একদিন যাবো আরেকদিন ঘুমাবো, অনলাইন ক্লাস কিসের ক্লাস, অনলাইনের ক্লাসের নামে শিক্ষার্থীদের মধ্যে প্রেম প্রীতি প্রচুর ছড়িয়ে পড়বে। যেসব মেয়ে বান্ধবীর ক্লাসমেটের নাম্বার নাই, কানেক্টেড না, তাদের সাথে এখন কানেক্টেড হবে এবং বাসার মধ্যে বসে রুম আটকে শিক্ষার্থীরা ঘন্টার পর ঘন্টা অনলাইন ক্লাসের নামে গার্লফ্রেন্ডের সাথে ভিডিও চ্যাট করবে। যদি বাবা মা দরজা নক করে যে বাবা তুমি এখনো কি করো, যে আব্বা অথবা মা, ডেডি অথবা মাম্মি, পাপা অথবা মাম্মি, আমি অনলাইন ক্লাস করছি। এভাবে নৈতিকভাবে অবক্ষয় থেকে শুরু করে আরো নানান অবক্ষয়ের শিকার হবে পুরো প্রজন্ম। এই কারণে এই অনলাইন ক্লাসের বা এই যেগুলো আসে এটা শিক্ষার্থীরা পছন্দ করছে না, যারা বিবেকবান এবং শিক্ষার্থী অভিভাবকরা কেউ পছন্দ করছে না। প্রত্যেকে তাদের সন্তানদের নিয়ে নতুনভাবে উদ্বিগ্ন হবে। আর শিবির যেহেতু এর প্রতিবাদ করছে, একমাত্র শিবিরকে দেখলাম যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং কঠিন প্রতিবাদ জানিয়েছে, যার ফলে শিক্ষার্থী অভিভাবকরা বলা শুরু করবে, পুরো জাতি বলা শুরু করবে যে শিবিরই সঠিক। তখন অনেকে চিন্তা করবে যে আমার ছেলে তো ধ্বংস হয়ে যাবে এবং শিবিরের সুযোগ কাজে লাগবে, যে ছেলে তো এই অনলাইন ক্লাসের নামে নষ্ট হয়ে যাচ্ছে, তো কি করা যায়, আমরা শিবিরে দিয়ে দিই, শিবিরের প্রোগ্রামে দিয়ে দিই, তারপর শিবিরের সমর্থক হবে, কর্মী হবে, সাথী হবে। এটা কিন্তু ব্যাপকভাবে বাড়বে। এখন তো আর সেই আগের আওয়ামী আমল না যে শিবির এক প্রকার অঘোষিত নিষিদ্ধ না, ওপেন শিবির এই সুযোগ কাজে লাগাবে এবং শিবিরের অনলাইনের যে শক্তি আপনারা জানেন, শিক্ষার্থীরা অনলাইন মুখী হলে শিবিরের অনলাইন প্রচারণা কয়েকগুণ বেড়ে যাবে এবং শিক্ষার্থীরা অনলাইনে শিবিরের সদস্য ফর্ম সমর্থক ফর্ম পূরণ করবে ব্যাপকভাবে এবং শিক্ষার্থীরাও মনে করবে যে না এই শিবির কিনা বিকল্প কিছু একটা প্রস্তাব করে দেয়, অথবা জামাতের যে শ্যাডো ক্যাবিনেট তারা কিনা বিকল্প একটা কিছু প্রস্তাব করে দেয়। তখন জামাত শিবিরের জনপ্রিয়তা ব্যাপকভাবে বাড়বে এবং শিবিরের প্রাসঙ্গিকতা বাড়বে, শিবিরকে ফিল করবে অভিভাবকরা। দর্শক, ঢাকা মহানগর সহ দেশের সকল মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে 3 দিন, দেখেন এটা একদম বিশ্ববিদ্যালয় লেভেলে শিক্ষার্থীরা অনলাইন ক্লাস করতে পারে, কিন্তু স্কুলের শিক্ষার্থীরা কিভাবে কি অনলাইন ক্লাস করবে এটা প্রথম নয়। প্রথম কথা হচ্ছে আমরা করোনাকালীন সময় দেখেছি, করোনার সময় আমিও বিশ্ববিদ্যালয় করিয়েছি, স্কুল কলেজে দেখতাম, একটা স্কুলে আমি ট্রেনিং দিতে গিয়েছিলাম, যেখানে কলেজে যে অধিকাংশ শিক্ষকরা বুঝেনই না, আইসিটি টিচার বুঝেন না যে কিভাবে অনলাইন ক্লাস নিতে হয় এবং এক একজন অনলাইন ক্লাস দেখে পুরো জাতি হেসেছে। এমনিতে অফলাইনে ভালো ক্লাস নেয়, কিন্তু অনলাইনে তার যে পড়ানোর স্টাইল বা কথা বলার স্টাইল সেটা হাস্যকর। কারণ অনলাইনে কথা বলা, ক্যামেরার সামনে কথা বলা ইটস ভেরি টাফ, এতে অনেকেই সাবলীল নয়। সেক্ষেত্রে এটা বাস্তবসম্মত নয়, বাংলাদেশ অনলাইন ক্লাসের জন্য উপযোগী নয়, ডিভাইস সংকট আছে, নেটওয়ার্ক দুর্বলতা। 3 দিন সরাসরি ক্লাস নেওয়ার যে সরকারি সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এক যৌথ বিবৃতিতে শিবির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে এই হটকারী সিদ্ধান্ত বাতিল করে বিশেষ বরাদ্দ দিয়ে হলো নিয়মিত সরাসরি পাঠদান সচল রাখার জোর দাবি জানান। এবং এই যে শিবির যে বিকল্প ধীরে দিল যে তারেক রহমানের এই সিদ্ধান্ত, এটা হটকারী সিদ্ধান্ত, এতে তারেক রহমান ডেফিনেটলি চ্যালেঞ্জের মুখে পড়ছেন এবং শিবির বিকল্প দিয়ে দিয়েছে যে আপনি বিশেষ বরাদ্দ দিয়ে অন্য জায়গার কার্যক্রম বন্ধ রেখে কমিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ বাড়িয়ে দেন, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা যাবে না। এই যে কথা, এতে কিন্তু অভিভাবকরা খুব খুশি। যেমন দেখেন আমাদের দেশের বাবা মায়ের মানসিকতা কি, একদিন তার অফিসের ছুটি নিয়ে যদি বাচ্চাকে পড়ায় তাহলে পরিবারের সবাই খুশি হয়। বাবা যদি অফিসে না যেয়ে সন্তানকে পড়ায় তাহলে মা খুশি হয়। মা যদি একদিন ভাত না রান্না করে সন্তানকে পড়ায় বাবা খুশি হয় যে তোমার ভাত রান্না করা লাগবে না, আমি কিনে আনছি। এটা হচ্ছে আমাদের সাইকোলজি। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের সেই মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের নাসির বার্তা ইউটিউব চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।